হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা তেজস্ক্রিয়তা, তারপর আলফা, বিটা এবং গামা রশ্মি সম্পর্কে এবং তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পরমাণু মডেল নিয়ে। পরমাণু মডেল হচ্ছে দুই ধরনের পরমাণু মডেল আমরা পড়ে থাকি। একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর আরেকটা হচ্ছে বুর পরমাণু মডেল। প্রথমে আমরা পড়াশোনা করব রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে। রাদারফোর্ডের পরমাণুর মডেল। রাদারফোর্ড তার পরমাণু মডেল দেওয়ার আগে একটি পর্যবেক্ষণ করেছিলেন। এই পর্যবেক্ষণটি উনি 1911 সালে করেছিলেন, অর্থাৎ তার সময়কাল হচ্ছে 1911। এবং রাদারফোর্ড তার এই পরমাণু মডেল পরীক্ষার মাধ্যমে তিনি হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন, অর্থাৎ তার আবিষ্কার হচ্ছে নিউক্লিয়াস। তিনি এই নিউক্লিয়াস আবিষ্কার করার জন্য যেই পরীক্ষা করেছিলেন, পরীক্ষার নাম ছিল হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে কোনো একটি পরীক্ষা করার সময় আমাদের কিছু উপকরণ প্রয়োজন। তাহলে এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করার জন্য যে উপকরণগুলো নিয়েছিলেন, ওই উপকরণগুলো সম্পর্কে এখন আমরা পড়াশোনা করব। এক নম্বর উপকরণটি ছিল হচ্ছে স্বর্ণের পাত, এবং ওই স্বর্ণের পাতটা হচ্ছে আমার একদম পাতলা স্বর্ণের পাত। আর ওই পাতলা স্বর্ণের পাতের পুরুত্ব, এক নম্বর হচ্ছে আমাদের স্বর্ণের পাত। এই স্বর্ণের পাতের পুরুত্ব অনেক সময় পরীক্ষার মধ্যে আসতে থাকে। আর এই স্বর্ণের পাতের যে পুরুত্ব, এই স্বর্ণের পাতের পুরুত্ব হচ্ছে 0.4 তারপর হচ্ছে 4 সেন্টিমিটার। এই মানটা অনেক সময় এভাবে দেওয়া থাকতে পারে, 4 × 10⁵ সেন্টিমিটার। তাহলে এই মান থেকে এই মানে নেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের প্রথমে এই সংখ্যাটা নিব, নেওয়ার পরে লিখব হচ্ছে 10⁻, আর দশমিকের আমরা যদি বাম দিকে মানে দশমিকটাকে নিই তখন হচ্ছে এই পাওয়ারটা বাড়তে থাকবে, আর যদি আমি ডান দিকে নিই তাহলে হচ্ছে পাওয়ার কমতে থাকবে। তাহলে আমরা যদি দেখি এখানে মোট কত ঘর সরানো হয়েছে দশমিককে, 1 2 3 4 5 ঘর সরানো হয়েছে। এই কারণে এটা হচ্ছে 10⁻⁻5 সেন্টিমিটার। আর এই মানটা আবার মিটারও দেওয়া থাকতে পারে, তখন এটা হবে 4 × 10⁻⁻7 মিটার। অর্থাৎ সেন্টিমিটারকে আমরা যদি 100 দ্বারা ভাগ করি তখন পাবো হচ্ছে মিটার। তাহলে এটা হবে 4 × 10⁻7 মিটার। তাহলে এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 400 × 10⁻9 মিটার। তাহলে 4 × 10⁻7 মিটার যে কথা, 400 × 10⁻9 মিটার একই কথা। আর 10⁻9 মিটার এটাকে আমরা লিখতে পারি 400 ন্যানোমিটার। আবার এই 400 × 10⁻9 মিটার এটাকে আমরা লিখতে পারবো 4000 × 10⁻10 মিটার। আমরা এটাকে এভাবেও লিখতে পারি। তখন এই 10⁻10 মিটার যেই কথা আর 400 অ্যামস্ট্রং একই কথা, কারণ 1 অ্যামস্ট্রং সমান হচ্ছে 10⁻10 মিটার। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 4000 অ্যামস্ট্রং। তাহলে আমাদের স্বর্ণের পাতের পুরুত্ব এই মানটা অনেকভাবে আসতে পারে। এটা হচ্ছে সেন্টিমিটার এককে, মিটার এককে, ন্যানোমিটার এককে এবং অ্যামস্ট্রং এককেও এই মানটা আসতে পারে। 2 নম্বর হচ্ছে জিঙ্ক সালফেটের প্রলেপযুক্ত পর্দা। তাহলে ZnS এটার নাম হচ্ছে জিঙ্ক সালফাইড। অনেক সময় এই নামটা আমাদের এমসিকিউতে আসতে পারে যে রাদারফোর্ডের পরমাণু মডেল পরীক্ষায় আমাদের যে পর্দা ব্যবহার করা হয়েছিল পর্দাটির নাম কি। এটা অনেক সময় বাংলায় লেখা থাকতে পারে জিঙ্ক সালফেট, আর এটা হচ্ছে জিঙ্ক সালফাইড। তাহলে এটা কী হবে, এটা হবে জিঙ্ক সালফাইড।
আবার এটা এইভাবে দেওয়া থাকতে হবে জিঙ্ক সালফাইড, ট নাকি ড, এটা সবসময় খেয়াল রাখতে হবে। এটার নাম হচ্ছে জিঙ্ক সালফাইড, এটা ড হবে এই মানটা, এই কী বলে এই বর্ণটাকে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে জিঙ্ক সালফাইড হবে। আর এই জিঙ্ক সালফাইডের কাজ কি? জিঙ্ক সালফাইডের কাজ হচ্ছে আমাদের অনুপ্রভা সৃষ্টি করা, অনুপ্রভা সৃষ্টি করা হচ্ছে আমাদের জিঙ্ক সালফাইডের কাজ। যখন কোনো তেজস্ক্রিয় রশ্মি জিঙ্ক সালফাইড পর্দার মধ্যে গিয়ে পড়ে তখন হচ্ছে ওইখানে আলোর অনুপ্রভা সৃষ্টি হয়। এখানে আরেকটা বিষয় আছে, একটা হচ্ছে অনুপ্রভা আর আরেকটা হচ্ছে প্রতিপ্রভা। তাহলে অনুপ্রভা কি আর হচ্ছে প্রতিপ্রভা কি? যদি আমাদের জিঙ্ক সালফাইডের পর্দার মধ্যে গিয়ে তেজস্ক্রিয় রশ্মি আঘাত করার পর যে আলোটা সৃষ্টি হবে ওই আলোটা যদি প্রায় 5 মিনিট বা 10 মিনিটের মতো থাকে তখন ওই আলোটাকে বলা হবে অনুপ্রভা। আর যদি খুব কম সময়ের মধ্যে যেমন 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে যে আলোটা ধ্বংস হয়ে যায় তখন এটাকে বলা হয় প্রতিপ্রভা। তাহলে আমরা বুঝতে পারলাম অনুপ্রভা কী জিনিস এবং প্রতিপ্রভা কী জিনিস। আর জিঙ্ক সালফাইড এটার কাজ হচ্ছে আমাদের অনুপ্রভা সৃষ্টি করা। 3 নম্বর উপকরণ হচ্ছে আমাদের আলফা কণা, তেজস্ক্রিয় আলফা কণা। এই আলফা কণা সম্পর্কে অনেক সময় প্রশ্ন এসে থাকে। তাহলে আলফা কণা কি? আলফা কণা মূলত হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস আর এটা হচ্ছে আমাদের কক্ষপথ। আর আমরা জানি যে হিলিয়াম পরমাণুর মধ্যে মোট 2টি ইলেকট্রন অবস্থান করে। তাহলে মনে করো এটা হচ্ছে একটা ইলেকট্রন এবং এটা হচ্ছে একটা ইলেকট্রন। আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে এই ইলেকট্রনটাকে সরাই দেব, আবার এই ইলেকট্রনটাকে এখান থেকে সরাই দেব। তাহলে অবশিষ্ট থাকবে কি? অবশিষ্ট থাকবে হচ্ছে শুধুমাত্র আমাদের এই নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে 2টা প্রোটন থাকে আর হচ্ছে 2টা নিউট্রন থাকে। আর এই নিউক্লিয়াসটার নাম হচ্ছে আমাদের আলফা কণা। অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে আমি যদি 2টা ইলেকট্রনকে সরাই দিই তাহলে আমার শুধুমাত্র থাকবে হচ্ছে একটা নিউক্লিয়াস, আর ওই নিউক্লিয়াসটাকে বলা হবে আলফা কণা। আর এটাকে আমরা সংকেতের মাধ্যমে একটা লিখবো হচ্ছে He2+, এবং তার বড় হচ্ছে 4 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের আলফা কণা। এখন আমরা দেখব আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি। এখানে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করার জন্য আমাদের একটা থাকবে আলফা কণার লেড ব্লক। আর এখানে আমাদের যে আলফা কণাগুলো আছে এই আলফা কণাগুলোকে আমি এখান দিয়ে নিক্ষেপণ করব। এখান দিয়ে নিক্ষেপণ করার পর যে আলফা কণাগুলো আছে ওই আলফা কণাগুলো যেই স্বর্ণের পাত আছে ওই স্বর্ণের পাতটাকে ভেদ করে চলে যাবে। তবে কিছু কণা হচ্ছে দেখা যায় যে তাদের কক্ষ থেকে মানে তাদের অবস্থা থেকে বেঁকে যায়। খুব কম সংখ্যক আলফা কণা হচ্ছে ইউটার্ন করে বিপরীত দিকে ফিরে আসে। তাহলে কতটি কণা বিপরীত দিকে ফিরে আসে? এখানে বলা আছে 20,000 কণার মধ্যে একটি কণা 180-তে বিক্ষিপ্ত হয়ে বিপরীত দিকে ফিরে আসে। আর 99% আলফা কণা হচ্ছে পাতলা স্বর্ণের পাতকে ভেদ করে চলে যায়। অর্থাৎ প্রায় সবগুলো কণাই এই পাতলা স্বর্ণের পাতটাকে ভেদ করে চলে যায়। আর কিছু কণা আছে যে একদম 180 ডিগ্রি বিক্ষিপ্ত হয়ে বিপরীত দিকে ফিরে আসে। এখন প্রশ্ন হচ্ছে কেন এই আলফা কণাগুলো কিছুটা বেঁকে যায়, আবার কেন কিছু আলফা কণা বিক্ষিপ্ত হয়ে ফিরে আসে? আর তার উত্তর হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। এখন আমরা দেখব রাদারফোর্ড তার পরমাণু মডেলে কি কি ব্যাখ্যা তুলে ধরেছেন। 1 নম্বরে বলা আছে যে পরমাণুর কেন্দ্রে একটি ভারী বস্তু বিদ্যমান, আর ওই ভারী বস্তুটি হচ্ছে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের কারণেই হচ্ছে আমাদের যেই কিছু আলফা কণা এই তার কক্ষপথ থেকে বেঁকে গিয়েছিল এবং প্রায় 20,000 কণার মধ্যে একটি আলফা কণা মানে ইউটার্ন করে ফিরে এসেছিল। তাহলে উনি হচ্ছে একটা নামকরণ করেছিলেন হচ্ছে নিউক্লিয়াস, এবং পরমাণুর বর সমস্ত বর হচ্ছে ওই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করবে এবং যে ধনাত্মক চার্জ কেন্দ্রীভূত আছে, অর্থাৎ যে নিউক্লিয়াসটা আছে ওই নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। আর এটা ধনাত্মক চার্জযুক্ত আমরা কীভাবে বুঝবো? কারণ আমাদের যে আলফা কণা ওই আলফা কণাটা কী ছিল?
আলফা কণাটা ছিল হচ্ছে আমাদের হিলিয়াম নিউক্লিয়াস He2+, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ধনাত্মক চার্জযুক্ত কণা, আর একটা ধনাত্মক চার্জকে অপর একটি ধনাত্মক চার্জ বিকর্ষণ করে, আর বিকর্ষণ করার কারণেই এটা হচ্ছে মূলত ফিরে আসে থাকে। তাহলে এখন আমাদের যে আলফা কণাগুলো ফিরে আসার মূল কারণ হচ্ছে আমাদের এই যে নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, এই কারণে যে আলফা কণাগুলো হচ্ছে আমাদের বিক্ষিপ্ত হয়ে মানে কিছু আলফা কণা বিক্ষিপ্ত হয়ে ফিরে এসেছিল। অর্থাৎ যে বাড়িবস্তুটা বিদ্যমান ওই বাড়িবস্তুকে আমরা রাদারফোর্ড বলেছিল হচ্ছে নিউক্লিয়াস, এবং পরমাণুর সমস্ত ভর ওই নিউক্লিয়াসে অবস্থান করবে এবং এটা হচ্ছে আমাদের ধনাত্মক চার্জযুক্ত। এখন বলা আছে পরমাণুর ব্যাস হচ্ছে 0.1 ন্যানোমিটার। এখন এই ন্যানোমিটারের মানটা অনেক সময় আবার মিটারও আসতে পারে, যেটা মান কত, পরমাণুর ব্যাস কত, তখন 0.1 × 10⁹ মিটার হবে। আবার এটাকে আমরা লিখতে পারবো 1 × 10⁻10 মিটার, অথবা এটাকে আমরা এভাবে বলতে পারবো 1 × 1 অ্যাংস্ট্রম, অর্থাৎ 1 × 10⁻10 মিটার আর হচ্ছে 1 অ্যাংস্ট্রম, এই কথা, কারণ 10⁻10 সমান হচ্ছে অ্যাংস্ট্রম। তাহলে হচ্ছে আমাদের পরমাণুর ব্যাস। আর নিউক্লিয়াসের ব্যাস কত, নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার, আর এই মানটাকে আমরা এভাবে লিখতে পারি 10⁻14 থেকে 10⁻15 মিটার, অর্থাৎ 10⁻12 সমান হচ্ছে 10⁻12 সেন্টিমিটার সমান 10⁻14 মিটার, আর 10⁻13 সেন্টিমিটার সমান 10⁻15 মিটার। অনেক সময় প্রশ্ন এসে থাকে যে পরমাণুর ব্যাস নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় কত গুণ বড়, আর এটা কিভাবে সলভ করব, এটা সলভ করার সিস্টেম হচ্ছে পরমাণু ডিভাইডেড বাই নিউক্লিয়াস। তাহলে এখন পরমাণুর ব্যাস কত, পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻10 মিটার, তাহলে এখানে বসে 10⁻10, আর নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻14, আর এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে 10⁴ মিটার, অথবা আমরা এটাকে লিখতে পারবো 10⁻10 3টে শূন্য এত মিটার। এখন আমরা যদি দেখি যে পরমাণু ইকুয়াল 1 1 2 3 4টে শূন্য ইন্টু নিউক্লিয়াস, আমরা এটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ পরমাণুর ব্যাস নিউক্লিয়াসের ব্যাসের কত গুণ বেশি, 10,000 গুণ বেশি। তাহলে পরমাণুর ব্যাস হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসের 10,000 গুণ বেশি। এখানে নিউক্লিয়াসের ব্যাস আমরা ধরতেছি 10⁻14। আবার আমরা যদি এটাকে এভাবেও ক্যালকুলেশন করি যে পরমাণু ডিভাইডেড বাই নিউক্লিয়াস, তাহলে এটা কত হবে 10⁻10 ডিভাইডেড বাই 10⁻15, কারণ এখানে আমরা নিউক্লিয়াসের ব্যাস পেয়েছিলাম 10⁻14 থেকে 10⁻15, তখন এটা কত হবে, এটা হবে 10⁵। তাহলে আমরা কি লিখতে পারি যে পরমাণু ইকুয়াল 1 ইন্টু নিউক্লিয়াস। তাহলে এখন আমরা দেখতে পেলাম যে পরমাণুর ব্যাস নিউক্লিয়াসের ব্যাসের 10,000 গুণ বড়, আবার পরমাণুর ব্যাস হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসের 1,00,000 গুণ বড়। তাহলে আমরা এটাকে এক কথায় বলতে পারবো যে পরমাণুর ব্যাস হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসের চাইতে মানে 10,000 থেকে 1,00,000 গুণ বড় হয়ে থাকে। তারপর আমাদের 2 নম্বর যে কথা, এটা হচ্ছে সৌরজগতের সাথে তুলনা, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহ তারা ঘুরে থাকে, সেইমভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে থাকে। ইলেকট্রন যখন ঘূর্ণায়মান থাকে তখন তার মধ্যে মোট 2টি বল কাজ করে, একটি হচ্ছে কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বল কোনটা আর কেন্দ্র বিমুখী বল কোনটা, এখানে আমাদের থাকবে হচ্ছে নিউক্লিয়াস আর এখানে থাকবে হচ্ছে কক্ষপথ। তাহলে এখন যখন একটা ইলেকট্রন এদিক দিয়ে ঘুরতে থাকবে তখন তার মধ্যে 2 ধরনের বল কাজ করবে, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর আরেকটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এখন কেন্দ্রমুখী বলটা হচ্ছে এই ইলেকট্রন আর হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে। আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে
ঋণাত্মক চার্জযুক্ত, আর আমাদের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। তাহলে নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন হচ্ছে আমাদের ঋণাত্মক চার্জযুক্ত। তাহলে আমরা কি জানি যে একটি পজিটিভ চার্জ অপর একটি নেগেটিভ চার্জকে সবসময় আকর্ষণ করবে, আর এই আকর্ষণটার নামই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। তাহলে এখানে একটা থাকবে হচ্ছে কেন্দ্রমুখী বল। আর আরেকটি বল হচ্ছে আমাদের কেন্দ্র বিমুখী বল। যদি মনে করো আমি একটি সুতা দিয়ে একটি বস্তুকে ধরে এভাবে ঘুরাইতে থাকি, হঠাৎ করে আমি যদি ছেড়ে দিই, দেখা যাবে যে ওই বস্তুটা আমার হাত থেকে ছুটে বাইরে চলে যাবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তার সবসময় বাইরের দিকে একটা বল সবসময় কার্যকর থাকে, আর ওই বলটা হচ্ছে আমাদের কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্রমুখী বল এবং এই কেন্দ্র বিমুখী বল, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। যদি কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল সমান হয়, তখনই একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে পারবে। তাহলে আমাদের এখানে জানতে পারলাম কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সম্পর্কে। রাদারফোর্ড 3 নম্বরে বলল যে পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ। এখন প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ কেন? বিদ্যুৎ নিরপেক্ষ হওয়ার কারণ হচ্ছে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে তার বাইরে ততগুলো ইলেকট্রন অবস্থান করবে। তাহলে এখন প্রোটন সংখ্যা আর হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হবে কোনো একটি পরমাণুর ক্ষেত্রে। তাহলে এখন প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ প্লাস 1.60 ইন্টু 10⁻19 কুলম, আর ইলেকট্রনের চার্জ কত? -1.60 ইন্টু 10⁻19 কুলম। তাহলে প্রোটনের চার্জ হচ্ছে আমাদের পজিটিভ, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, এবং এই দুটোর সংখ্যা সমান, যার কারণে আমরা যদি বলি যে মোট চার্জ কত, তখন ওই দুটোর যোগফল হবে 0। আর এই কারণে আমাদের পরমাণু সবসময় বিদ্যুৎ নিরপেক্ষ হয়ে থাকে। এখন আমরা পড়ব রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে। 1 নম্বর যে সীমাবদ্ধতা, 1 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে আমাদের গ্রহের সাথে তুলনা। রাদারফোর্ড কি বলল? যে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেভাবে ঘুরে, সৌরজগতের পৃথিবী, গ্রহ, উপগ্রহ ঠিক একইভাবে ঘুরে। এখন একটা হচ্ছে চার্জ নিরপেক্ষ এবং অপরটি হচ্ছে চার্জ যুক্ত। তাহলে আমাদের যে গ্রহ, উপগ্রহ আছে, সূর্য আছে, তাদের মধ্যে কোনো চার্জ নাই, কিন্তু আমাদের যে নিউক্লিয়াস এবং ইলেকট্রন, এগুলো হচ্ছে চার্জযুক্ত। তাহলে রাদারফোর্ড চার্জযুক্ত কণার সাথে চার্জবিহীন কণার তুলনা করছে। তাহলে এই তুলনাটা সঠিক হয় নাই, অর্থাৎ এটা একটা সীমাবদ্ধতা। 2 নম্বর যে সীমাবদ্ধতা, 2 নম্বর সীমাবদ্ধতার মধ্যে আমরা হচ্ছে ম্যাক্সওয়েল নামে একজন বিজ্ঞানী আছে। ওই ম্যাক্সওয়েল কি বলছে? ম্যাক্সওয়েল বলছে যদি একটি চার্জিত কণা বৃত্তাকার পথে ঘুরে অপর একটি চার্জিত বস্তুকে কেন্দ্র করে, তখন তার শক্তি ধীরে ধীরে হ্রাস পায়। তাহলে যদি একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, তখন দেখা যাবে তার শক্তি আস্তে আস্তে হ্রাস পাবে এবং এটা হচ্ছে এক পর্যায়ে গিয়ে নিউক্লিয়াসে পাবে পতিত হবে, অর্থাৎ পরমাণুর অস্তিত্বই নষ্ট হয়ে যাবে। কিন্তু এই ধরনের কোনো ঘটনা প্রকৃতিতে ঘটে থাকে না, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আরেকটা সীমাবদ্ধতা। নাম্বার সীমাবদ্ধতা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনো প্রকার যেই বর্ণালী সম্পর্কে আলোচনা করা হয়নি। 4 নম্বর সীমাবদ্ধতা, রাদারফোর্ড একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোথায় ঘুরবে, কোনো কক্ষপথ বা এই ধরনের কোনো কক্ষপথ সম্পর্কে তিনি আলোচনা করেন নাই, অর্থাৎ কক্ষপথের কোনো ধারণা রাদারফোর্ড দিতে পারে নাই। তাহলে এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে কিছু সীমাবদ্ধতা ছিল, আর এই সীমাবদ্ধতাগুলো দূর করার জন্য তারই ছাত্র বুর এই সীমাবদ্ধতা দূর করার জন্য কিছু উপস্থাপন করেছিল, আর এগুলো হচ্ছে আমাদের বুর পরমাণু মডেল নামে পরিচিত। আর এই বুর পরমাণু মডেল আবিষ্কার করেছিল 1913 সালে। আর এই বিষয়টা অনেক সময় এমসিকিউতে এসে থাকে যে বুর পরমাণু মডেলের মূল ভিত্তি কী? বুর পরমাণু মডেলের মূল ভিত্তি হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তাহলে আমাদের যে বুর পরমাণু মডেলের মধ্যে কী বলা আছে? স্থির কক্ষপথের ধারণা। অর্থাৎ বুর পরমাণু মডেল প্রথমে একটি ধারণা দেন, ওই ধারণাটার নাম হচ্ছে স্থির কক্ষপথের
ধারণা। অর্থাৎ বুর কী বললো, যে বুর বলছে হচ্ছে কক্ষপথগুলো হচ্ছে নির্দিষ্ট এবং মানে নির্দিষ্ট স্থির কক্ষপথ রয়েছে যাদের আকার আকৃতি নির্দিষ্ট, এগুলোকে প্রধান শক্তিস্তর বলা হয়। আর ইলেকট্রন নির্দিষ্ট শক্তিস্তরে থাকা অবস্থায় শক্তি শোষণ বা বিকিরণ করে না। এগুলো হচ্ছে বৃত্তাকার কক্ষপথ, আর এই কক্ষপথগুলোর শক্তি নির্দিষ্ট। 1 নম্বর শক্তিস্তরের মান হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, 2 নম্বরের জন্য -3.4 ইলেকট্রন ভোল্ট, 3 নম্বরের জন্য -1.51 ইলেকট্রন ভোল্ট। এই মানগুলো অনেক সময় আমাদের এমসিকিউতে এসে থাকে। এখন আমরা দেখব যে নির্দিষ্ট কক্ষপথের শক্তি, ব্যাসার্ধ এবং বেগের মান। এখানে দেওয়া আছে Rn, অর্থাৎ আমরা একটা কক্ষপথের ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করব। ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমরা সূত্র ইউজ করবো হচ্ছে Rn সমান হচ্ছে n² z ইন্টু h²/4π² এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে থাকবো সিকিউর ক্ষেত্রে। এখানে n হচ্ছে নির্দিষ্ট কক্ষপথের সংখ্যা, মানে কত নম্বর কক্ষপথ, z হচ্ছে পারমাণবিক সংখ্যা, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, m হচ্ছে ইলেকট্রনের ভর, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। আর আমরা এই মানগুলোকে ইউজ করে থাকবো সিজিএস পদ্ধতিতে। তাহলে এখানে প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড। আমরা হচ্ছে এই মানটাকে ইউজ করব। ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে আমাদের 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। আর ইলেকট্রনের চার্জ আমরা ইউজ করবো হচ্ছে 4.8 ইন্টু 10⁻10 ESU। এই যে এইচ, এম এবং ই এর মান, এগুলো সবগুলো হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে। তাহলে আমরা এই মানগুলো ইউজ করার পর এই যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধের মানটা পাবো হচ্ছে সেন্টিমিটার এককে। আর এটা শর্টকাট ফর্ম হচ্ছে n² z ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। অর্থাৎ n এবং z এর মান বসানোর পর এটার সাথে আমরা যদি 0.53 গুণ করি তাহলে হচ্ছে আমরা কক্ষপথের যে ব্যাসার্ধ এটা পেয়ে যাবো। তারপর আমাদের বলা আছে ব্যাগের মান কীভাবে নির্ণয় করতে হয়। ব্যাগের মান নির্ণয়ের সূত্র হচ্ছে z/n ইন্টু 2πe²/h। আমরা এখান থেকে যে মানটা পাবো এটা হবে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1। আর সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1 থেকে মিটার সেকেন্ড ইনভার্সে 1 সেকেন্ড ইনভার্সে নেওয়ার জন্য আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে মানে 100 দ্বারা গুণ করলেই, 100 দ্বারা ভাগ করলে আমাদের এটা মিটার সেকেন্ড ইনভার্স 1-এ কনভার্ট হয়ে যাবে। আর এটা শর্টকাট ফর্ম হচ্ছে z/n ইন্টু 2.18 ইন্টু 10⁶ মিটার সেকেন্ড ইনভার্স 1। আমরা এই মানটা ইউজ করে থাকবো এমসিকিউর ক্ষেত্রে, আর এই মানটা ইউজ করে থাকবো আমাদের সিকিউর ক্ষেত্রে। এখন নির্দিষ্ট কক্ষপথের শক্তির মান কত? -z² ইন্টু 2π² m e⁴/h²। এখন আমরা সবগুলো মান বসানোর পর হচ্ছে নির্দিষ্ট কক্ষপথের শক্তির মান পেয়ে যাবো। আর এটা শর্টকাট ফর্ম হচ্ছে -z² ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ এখানে যে শক্তির মানটা এটা দেওয়া আছে ইলেকট্রন ভোল্টে। আর ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করার সিস্টেম হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 জুল। অর্থাৎ আমরা যদি ইলেকট্রন ভোল্টের সাথে 1.6 ইন্টু 10⁻19 জুল এটা গুণ করে দিই তাহলে আমরা যে মানটা পাবো এই মানটা জুল এককে। 2 নম্বর প্রস্তাবনা হচ্ছে কৌণিক ভরবেগের ধারণা। তাহলে কৌণিক ভরবেগ একটা নির্দিষ্ট কক্ষপথের ক্ষেত্রে কৌণিক ভরবেগ mvr সমান হচ্ছে nh/2π। এটা বুর পরমাণু মডেলের 2 নম্বর প্রস্তাবনা। কৌণিক ভরবেগ mvr সমান হচ্ছে nh/2π। অর্থাৎ h/2π এর অখণ্ড গুণিতক বলা হয়। এখানে n সমান কত হবে? n সমান হবে 1, 2, 3 ইত্যাদি মান এই n এর হয়ে থাকবে। অর্থাৎ nটা হবে পূর্ণ সংখ্যা, কারণ কোনো একটা কক্ষপথ এটা কখনোই ভগ্নাংশ হতে পারে না। আর এই কারণে এখানে n এর মানটা হবে সবসময় পূর্ণ সংখ্যার মাধ্যমে। 3 নম্বর প্রস্তাবনা হচ্ছে শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা। তাহলে 3 নম্বর প্রস্তাবনার মধ্যে আমরা যে বিষয়টা কি দেখবো, এটা হচ্ছে একটা নির্দিষ্ট কক্ষপথ, আর একটা নির্দিষ্ট কক্ষপথের মধ্যে ইলেকট্রনের যে শক্তিটা নির্দিষ্ট। তাহলে এখন আমরা যদি দেখি যে এই শক্তি স্তরের জন্য যেই শক্তি এটা হবে E1 আর এটা হচ্ছে E2 আমরা ধরে নিলাম। তাহলে এখন E1 এবং E2 এই দুটোর মধ্যে কার শক্তি বেশি? E1 এর মান হচ্ছে -13.6 E2 এর মান হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট।
এখন দেখা গেল যে আমাদের 2 নম্বর শক্তি স্তরের শক্তির মান বেশি এবং 1 নম্বরের শক্তি স্তরের শক্তির মান কম, তাহলে কিন্তু একটি ইলেকট্রন ইচ্ছা করলেই যে 1 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে যেতে পারবে না। তাহলে কি করতে হবে, কিছু পরিমাণ শক্তি তাকে দিতে হবে বাইরে থেকে। তখন হচ্ছে 1 নম্বর শক্তি স্তরের যে ইলেকট্রন, 1 নম্বর শক্তি স্তরের ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তরে যাইতে পারবে। তাহলে কি করতে হবে, এখানে শক্তি বাইরে থেকে দিতে হবে, অর্থাৎ এই ইলেকট্রনটি শক্তি শোষণ করবে। আর ইলেকট্রন শক্তি যখন শোষণ করবে তখন একটি অনুজ্জ্বল বর্ণালী সৃষ্টি হবে, একটি অনুজ্জ্বল বর্ণালী সৃষ্টি হবে, এবং ওই অনুজ্জ্বল বর্ণালীকে বলা হবে শোষণ বর্ণালী। আর যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করে তখন হচ্ছে কিছু পরিমাণ শক্তি সে বিকিরণ করে, আর এটা হচ্ছে একটু উজ্জ্বল বর্ণালী। আর এই বর্ণালীকে বলা হয় বিকিরণ বর্ণালী। এই হচ্ছে শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কিত ধারণা। এখন আমরা পড়াশোনা করব বুর পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে। কিছু সীমাবদ্ধতা ছিল বুর পরমাণু মডেলের মধ্যে, ওইগুলো আমরা এখন আলোচনা করব। তাহলে 1 নম্বর যে সীমাবদ্ধতা, 1 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে আমাদের এই বুর পরমাণু মডেল হচ্ছে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কারা, যেমন হাইড্রোজেনের মধ্যে শুধুমাত্র একটি ইলেকট্রন বিদ্যমান থাকে। তারপর আমি যদি বলি He+, অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে যদি একটি ইলেকট্রনকে অপসারণ করা হয় তাহলে হবে He+, এটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। আমি যদি বলি যে Li2+, এটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। অর্থাৎ আমাদের যে বুর পরমাণু মডেল, এটি এই পরমাণু মডেলটি শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। তারপর 2 নম্বর যে সীমাবদ্ধতা, 2 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে বুর পরমাণু মডেল 2D ক্ষেত্রে প্রযোজ্য, 3D ক্ষেত্রে কোনো প্রযোজ্য নয়। অর্থাৎ বুর পরমাণু মডেল 2Dকে ব্যাখ্যা করতে পারলেও 3Dকে ব্যাখ্যা করতে পারেনি। 3 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে বুর ইলেকট্রনকে একটি কণা হিসেবে বিবেচনা করল, কিন্তু একজন বিজ্ঞানী উনি হচ্ছে ডি ব্রগলি, ওই ডি ব্রগলি কী করলো, ডি ব্রগলি হচ্ছে এই ইলেকট্রনের দ্বৈত নীতি আবিষ্কার করলো। ইলেকট্রনের দ্বৈত নীতি হচ্ছে ইলেকট্রনের মধ্যে 2 ধরনের ধর্ম বিদ্যমান, একটা হচ্ছে কণাধর্ম এবং অপরটি হচ্ছে তরঙ্গধর্ম। কিন্তু বুর পরমাণু মডেল কী করলো, বুর পরমাণু মডেলের মধ্যে ইলেকট্রনকে একটি কণা হিসেবে বিবেচনা করা হয়েছিল। তাহলে এটি একটি সীমাবদ্ধতা। 4 নম্বর যে সীমাবদ্ধতা, 4 নম্বর সীমাবদ্ধতার মধ্যে আমরা পড়ব হচ্ছে যে বুর পরমাণু মডেলের মধ্যে বুর কী বলছে যে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করেছিল। এখন আরেকজন হচ্ছে বিজ্ঞানী হাইজেনবার্গ, এই হাইজেনবার্গ একটি নীতি দিয়েছিল, এটার নাম হচ্ছে অনিশ্চয়তার নীতি। আর ওই অনিশ্চয়তার নীতির মধ্যে তিনি কি বলেছিল যে একই সাথে একটি ইলেকট্রনের অবস্থান এবং তার ভর একই সাথে নির্ণয় করা সম্ভব নয়। আর এই হাইজেনবার্গের অনিশ্চয়তাটাকে এভাবে বলা হয় যে ∇x × ∇p is less than equal h/4π। আর এই মানটাকে আমরা এভাবে লিখতে পারি ∇x × ∇p less than equal h²/2, আর এখানে h² সমান হচ্ছে h/2π। হাইজেনবার্গ বলল যে একই সাথে একটি ইলেকট্রনের অবস্থান এবং তার যে ভরবেগ একই সাথে নির্ণয় করা সম্ভব নয়। 5 নম্বর সীমাবদ্ধতা, আমরা এখন 5 নম্বর সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। 5 নম্বর যে সীমাবদ্ধতা, এটা হচ্ছে আমাদের জিম্যান ইফেক্ট আর হচ্ছে স্টার্ক ইফেক্ট। বিজ্ঞানী বুর বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছিল। এক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু, ওই পরমাণুর বর্ণালী নিয়ে উনি হচ্ছে ধারণা দিতে পেরেছিল। বাট একটি বর্ণালী যখন একটি বিদ্যুৎ ক্ষেত্রের মধ্য দিয়ে গমন করবে তখন ওই বর্ণালীটা সূক্ষ্ম বর্ণালীতে কনভার্ট হবে। তাহলে মনে করো এটা হচ্ছে একটা বিদ্যুৎ ক্ষেত্র। আবার একটা বর্ণালী যখন কোনো চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে
গমন করবে তখন তার সূক্ষ্ম বর্ণালীতে কনভার্ট হবে। যদি একটি বর্ণালী বিদ্যুৎ ক্ষেত্রের মধ্য দিয়ে গমন করে সূক্ষ্ম বর্ণালীতে কনভার্ট হয় তখন তাকে বলা হয় স্টার্ক প্রভাব। আর যদি একটি বর্ণালী একটি চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সূক্ষ্ম বর্ণালীতে কনভার্ট হয় তখন তাকে বলা হয় জিমেন প্রভাব। তাহলে একটি বর্ণালী বিদ্যুৎ ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কেন সূক্ষ্ম বর্ণালীতে কনভার্ট হয় এবং একটি বর্ণালী একটি চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কেন সূক্ষ্ম বর্ণালীতে কনভার্ট হয় এই সম্পর্কে বিজ্ঞানী বোর কোনো ধারণা দিতে পারেন নাই। তাহলে এটা হচ্ছে একটা তার সীমাবদ্ধতা। 6 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ এমবিআর সমান nh/2π। কিন্তু এই যে সূত্রটা উনি দিল এই সূত্র সম্পর্কে উনি কোনো ব্যাখ্যা দিতে পারে নাই যে কৌণিক ভরবেগ এমবিআরের মান কেন nh/2π এর সমান হবে এই সম্পর্কে উনি কোনো ধারণা দিতে পারেন নাই। তাহলে এটা হচ্ছে তার আরেকটা সীমাবদ্ধতা। এই ছিল আমাদের বুর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সমূহ। এখন আমরা পড়াশোনা করব রাদারফোর্ড এবং বুর পরমাণু মডেলের মধ্যে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো এসে থাকে এই প্রশ্নগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে 1 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে এখানে বলা আছে নিচের কোনটির ক্ষেত্রে বুর তত্ত্ব প্রযোজ্য নয়। তাহলে বুর তত্ত্ব কোন ক্ষেত্রে প্রযোজ্য? বুর তত্ত্ব প্রযোজ্য হচ্ছে শুধুমাত্র 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে। এখন আমাদের 1 নম্বর অপশন দেওয়া আছে হাইড্রোজেন, যার মধ্যে একটি ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ তার ক্ষেত্রে বুর তত্ত্ব প্রযোজ্য। 2 নম্বর আছে H+। H+ মানে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, অর্থাৎ এখানে কোনো প্রকার ইলেকট্রন নেই, আর এই ক্ষেত্রেই আমাদের বুর পরমাণু মডেল প্রযোজ্য নয়। তাহলে হচ্ছে আনসার বি। 2 নম্বর এমসিকিউতে দেওয়া আছে নিচের কোনটির ক্ষেত্রে বুরের পরমাণু মডেল প্রযোজ্য। তাহলে বুরের পরমাণু মডেল 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। এখানে H+ আছে, তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে He+, যার মধ্যে একটি ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ He+ এর ক্ষেত্রে বুর পরমাণু মডেল প্রযোজ্য। 3 নম্বর দেওয়া আছে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের পরিভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কক্ষপথের ধারণা দিয়েছেন কোন বিজ্ঞানী? আর নির্দিষ্ট কক্ষপথের ধারণা দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী বোর। তাহলে এর আনসার হবে বোর। আমাদের 4 নম্বর প্রশ্ন বলা আছে যে একটি নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যত সংখ্যক পূর্ণ তরঙ্গ অতিক্রম করে সেই সংখ্যাকে কি বলে? সেই সংখ্যাকে বলা হয় কম্পাঙ্ক। অর্থাৎ 1 সেকেন্ডে যে কয়টি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে আর পূর্ণ তরঙ্গের সেই সংখ্যাকে বলা হবে কম্পাঙ্ক। বি নাম্বার আছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ হচ্ছে যে 1 সেকেন্ডে কত দূর অতিক্রম করবে ও দূরত্বটাকে বলা হয় তরঙ্গ বেগ। বিস্তার হচ্ছে সর্বোচ্চ কত, মানে একটি তরঙ্গ সর্বোচ্চ কতটুকু উপরে ওঠে অথবা সর্বোচ্চ কতটুকু নিচে নামে, তার যেই পরিমাণ এটাকে বলা হয় বিস্তার। আর পর্যায়কাল হচ্ছে একটি পূর্ণকম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হবে পর্যায়কাল। তাহলে এখানে আমাদের তরঙ্গের 1 সেকেন্ডে যত সংখ্যক পূর্ণকম্পন সম্পন্ন করে তাকে বলা হবে কম্পাঙ্ক। 5 নম্বর প্রশ্ন বলা আছে প্লাঙ্কের ধ্রুবকের মান কত? এখানে আমাদের যে এককগুলো দেওয়া আছে এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর্ক সেকেন্ডে, আর আমরা জানি প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 × 10⁻27 আর্ক সেকেন্ড। এখানে আমাদের 1 নম্বর যে অপশন দেওয়া আছে 6.626 × 10⁻27 আর্ক সেকেন্ড। এটা দেখে সবাই এটাকে আনসার করবে, কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। শুভঙ্করের ফাঁকিটা কি? কিন্তু এই মানটাকে যদি আমরা এরকম করে যে 66.26 × 10⁻28 আর্ক সেকেন্ড, এই মানটা আমরা এভাবেও লিখতে পারি। অর্থাৎ দশমিকটা যদি আমরা 1 ঘর ডান দিকে নিই তখন হচ্ছে পাওয়ার 1 ঘর কমবে, তাহলে 10⁻28 হয়ে যাবে। আর এই অপশনটা কিন্তু আমাদের বি নাম্বার যে অপশন এটাতে আছে। এখন আমি যদি এই দশমিকটিকে আবার 1 ঘর ডান দিকে নিই তখন এটা হয়ে যাবে 662.6 × 10⁻29 আর্ক সেকেন্ড। এই অপশনটা কিন্তু আমাদের সি নাম্বার অপশনেও আছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে ABC সবগুলো অপশন হচ্ছে আমাদের এই যে প্লাঙ্কের ধ্রুবকের মান। তাহলে আনসার হবে সব কয়টি। আমাদের 6 নম্বর প্রশ্ন বলা আছে যে রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কারের সময় জিঙ্ক সালফাইড কেন ব্যবহার করেন? জিঙ্ক সালফাইড ব্যবহারের কারণ কি? জিঙ্ক সালফাইড ব্যবহারের কারণ হচ্ছে জিঙ্ক সালফাইডে যখন আলফা কণা গিয়ে পড়বে তখন একটি অনুপ্রভা সৃষ্টি হবে।
আর অনুপ্রভা দেখে আমরা বুঝতে পারবো যে মানে তেজস্ক্রিয় যে কণাটা আছে ওই কণাটা বা আলফা কণাটা যে এটার দিক কীরকম পরিবর্তন হলো, অর্থাৎ একটা আলফা কণা কোন দিক দিয়ে গেলো আর কোন দিকে সে পরিবর্তিত হলো। তাহলে আমরা বলতে পারি যে আলফা কণার দিক পরিবর্তন বোঝার জন্য রাদারফোর্ড তার নিউক্লিয়াস আবিষ্কারের সময় জিঙ্ক সালফাইডের মানে যে পর্দা ওই পর্দা ব্যবহার করেছে। এখন আমরা দেখব 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলা আছে ল্যামডা ইকুয়াল H/mb সমীকরণের নাম কি? এখানে 1 নম্বর অপশন দেওয়া আছে শ্রোডিঞ্জারের সমীকরণ। শ্রোডিঞ্জারের সমীকরণ হচ্ছে এরকম যে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার সাই প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার সাই প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই জেড স্কোয়ার সাই প্লাস 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস বি ইকুয়াল 0। এই যে সমীকরণটা হচ্ছে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। তারপর ডি ব্রগলি সমীকরণ। ডি ব্রগলি সমীকরণ হচ্ছে ল্যামডা ইকুয়াল টু H/mb। এটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু H/mb তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের সমীকরণ। এটা হচ্ছে আমাদের ডি ব্রগলি সমীকরণ। বুরের কোনো সমীকরণ নেই। আর 4 নম্বর যে অপশন আইনস্টাইনের সমীকরণ হচ্ছে E = mc স্কোয়ার। তাহলে এখন আমাদের বলছে যে এই সমীকরণটি কার সমীকরণ, আর এই সমীকরণটি হচ্ছে আমাদের ডি ব্রগলি সমীকরণ। আনসার হবে বি নাম্বার অপশন। আমাদের 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে যে নিচের কোনটি প্লাঙ্কের সমীকরণ? তাহলে এখানে আমাদের যে 1 নম্বর অপশন ল্যামডা ইকুয়াল H/mb এটা হচ্ছে আমাদের ডি ব্রগলি সমীকরণ। E = mc স্কোয়ার এটা হচ্ছে আইনস্টাইনের সমীকরণ। E = hf এটা হচ্ছে প্লাঙ্কের সমীকরণ। তাহলে আনসার হচ্ছে সি। আর পাই ইকুয়াল CRT এই সমীকরণটা হচ্ছে আমাদের বেন্ট হফের সমীকরণ। তাহলে আমাদের এখানে আনসার হবে সি নাম্বার অপশন। এবার 9 নাম্বার যে এমসিকিউ দেওয়া আছে এটার মধ্যে বলা আছে পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের কৌণিক ভরবেগ কত? তাহলে আমরা ভূর পরমাণু মডেলের মধ্যে পড়েছিলাম যে কৌণিক ভরবেগ MBR ইকুয়াল NH/2π। আর এই এখানে n কি? n হচ্ছে আমাদের কক্ষপথের সংখ্যা। তাহলে এখানে বলছে দ্বিতীয় শক্তি স্তর। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের জন্য এই n এর মান হবে 2। তাহলে এখন যদি আমরা 2 বসাই তাহলে হবে 2h/2π। আর এই 2 কাটা গিয়ে আমাদের থাকবে হচ্ছে h/π। তাহলে এখানে MBR সমান h/π এটা আমাদের সি নাম্বার অপশনে আছে। তাহলে এটা আনসার হবে সি। আমাদের 10 নম্বর প্রশ্নে বলা আছে যে নিচের কোনটি অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ? তাহলে এখন আমরা জানি অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ হচ্ছে জিঙ্ক সালফাইড। আর অনুপ্রবাহ সৃষ্টি করতে পারে দেখেই রাদারফোর্ড এই জিঙ্ক সালফাইডের পর্দায় ব্যবহার করেছিল, যাতে সে আলফা কণার যে বিক্ষেপণ ওই বিক্ষেপণের দিকটা সঠিকভাবে জানতে